দেশে ফিরলেন ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানালেন ডক্টর ইউনূস। ধানের শীষ নিয়ে কিছু দলের টানাটানিতে ক্ষুব্ধ মির্জা ফখরুল। হুমকিতে কাজ হবে না, দেশে পিআর পদ্ধতির পরিবেশ নেই বলেছেন নেতারা। পিআর পদ্ধতি নিয়ে নভেম্বরেই গণভোট চায় জামাত। কয়েক উপদেষ্টা বিএনপির প্রতি পক্ষপাত করছে অভিযোগ নেতাদের। পিআর ছাড়া নির্বাচন নয় বলছে ইসলামী আন্দোলন। সব জল্পনা কল্পনা শেষে শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মানবাধিকার ব্যক্তিত্ব মারিয়া। অধরাই থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের স্বপ্ন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী, সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব শহীদুল আলম। দেশবাসী ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ারও আহ্বান জানান শহীদুল আলম। আজ ভোর 4:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় শহীদুল আলম বলেন, এখনও গাজা মুক্ত হয়নি, সেখানে চলছে আক্রমণ, তাই প্রতিবাদও শেষ হয়নি। মুক্তির পর তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান শহীদুল আলম। আলোকচিত্রী শহীদুল আলম সহ কনসেশনস জাহাজের সকল সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে বুধবার ভোরে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি দখলদার বাহিনী। আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার, এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এর আগে গতকাল ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্ত হয়ে তুরস্কে পৌঁছান আলোকচিত্রী, সাংবাদিক এবং লেখক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান দেশটির বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন। আলোকচিত্রী শহীদুল আলম সহ সকল মানবাধিকার কর্মীকে মুক্তি ও দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। ইসরায়েলের কারাগার থেকে তুরস্কে পৌঁছেছেন আলোকচিত্রী, সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। স্থানীয় সময় বিকেল 3টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে ইস্তাম্বুলে পৌঁছান বাংলাদেশের শহীদুল আলম সহ আটক সব অধিকার কর্মী। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান। এ সময় ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন তারা। এর আগে ফিলিস্তিনের ইসরায়েলের নৃশংসতা বন্ধে এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেকটি উদ্যোগ 1000 মেডোলিন্স টু গাজার 8টি নৌযানও এ যাত্রায় অংশ নেয়। মোট 9টি নৌযানের বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দেন। সেই দলে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। যিনি দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালকও। বুধবার শহীদুল আলমের নৌবহরে আক্রমণ করে ইসরায়েলি সেনারা। নৌযানের বহরে থাকা সব অধিকার কর্মী ও নাবিককে ধরে প্রথমে তাদের আশদোদ বন্দরে নেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে ইসরায়েলের কেজিয়েত কারাগারে পাঠানো হয়। শুক্রবার ব্যাপক চাপের মুখে ছেড়ে দিতে বাধ্য হয় ইসরায়েল। কারাগার থেকে সরাসরি একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় তাদের। এদিকে মুক্তি ও দেশে ফেরত পাঠাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কিছু ব্যক্তি বা দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যাবে না বলেই এই অপচেষ্টা। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জেহাদের স্মরণ সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। শুক্রবার জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। বলেন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা রেখেছে। গেলমান শফির রিপোর্ট। শহীদ নাজিরউদ্দিন জেহাদের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণ সভা করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। জেহাদের এই সুন্দর দেশ চাওয়ার জন্য অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতই সংস্কার করা হোক না কেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠন না করা পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরবে না। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল
আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। কিছু রাজনৈতিক দল হুমকি ধামকি দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কোনো দলকে মার্কা দিতে নিষেধ করেনি বিএনপি। বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য। কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। এর আগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জিহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডক্টর ইউনূস যে ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে। কেউ বলছে পিআর পদ্ধতি, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত, সরকার প্রস্তুত। ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার, সেটা প্রতিষ্ঠা হবে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এব নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্ত আসবে। বিএনপি নেতাদের আশা, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গড়ার চিন্তা করছে বিএনপি। শুক্রবার বিকেলে চট্টগ্রাম ইপিজেড সেমিনসে হোস্টেল মাঠে কঠিন শিবির দান উৎসব উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র, নিরাপত্তা ও উৎসব সবার। রাজনীতিতে পাহাড়িদের যুক্ত হওয়ারও আহ্বান জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া, বিএনপির নেতা ইসরাফিল খসরু চৌধুরী সহ অন্যান্যরা। বাংলাদেশে পিআর পদ্ধতির কোনো পরিবেশ নেই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির নেতা আনিসুর রহমান লাক্কুর স্মরণ সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি পিআর পদ্ধতি বিশ্বাস করে না। যারা জনগণের নাম করে পিআর পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছেন, তাদের নির্বাচিত হয়ে জাতীয় সংসদে এই পদ্ধতি বাস্তবায়ন করার আহ্বান জানান জাহিদ হোসেন। দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এতে বক্তব্য রাখেন। ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে যে প্রতীকে ভোট হয়েছে, জনগণ ভোট দিয়েছে, সে প্রতীক নিয়ে তারা অবজেকশন দেওয়াটা এটি খুব একটা ভালো দেখাচ্ছে না এবং এটা মানুষও ভালোভাবে গ্রহণ করবে না। তারা তাদের দাবি জানাতেই পারে, তাদের যা দাবি মানবে কিনা সেটা ইলেকশন কমিশনের বিষয়, আমরা সে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। কিন্তু অন্য প্রতীক নিয়ে অবজেকশন দেওয়াটা এটা ঠিক না, এটা শোভন না। যারা এই সমস্ত নতুন নতুন কথা বলে নির্বাচনকে, গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন, ওনারা খুঁজতেই পারেন। বাংলাদেশের মানুষ সরাসরি ভোট দিয়ে অভ্যস্ত। বাংলাদেশের সংবিধান, নির্বাচন এবং সরাসরি ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি বাংলাদেশের সংবিধানে লিখিত আছে, সেটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। যারা আজকে পিআরের কথা বলছেন, জনগণের কাছে যান, জনগণ যেটা গ্রহণ করবে সেটাই হবে। উপদেষ্টাদের কয়েকজন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলাম। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে শুক্রবার রাজধানীতে আয়োজিত সমাবেশে এই অভিযোগ করেন জামায়াত নেতারা। পিআর পদ্ধতি নিয়ে নভেম্বরেই গণভোট চায় দলটি। এছাড়াও জাতীয় পার্টি সহ ১৪ দলের সবকটি দল নিষিদ্ধের দাবিও জানানো হয় সমাবেশে। রুকনুজ্জামানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলাম।
জুলাই সনদ, পিআর পদ্ধতি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের আগেই বিচারের দৃশ্যমান অগ্রগতি এবং জাতীয় পার্টিসহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের 5 দফা দাবিতে জামাতের অনড় অবস্থান তুলে ধরেন দলটির নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধানটাও আমাদেরকে এই পিআর প্রস্তাব ঢুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা দাবি করব ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি সহ 14 দল মেনন ইনুরা 17টা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। তারা যদি পাহারা না দিতে এতদিন তারা টিকতে পারত না, সাজানো বানানো নির্বাচন তারা করতে পারত না। একই অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, বেশ কয়েকজন উপদেষ্টা তাদের প্রতি পক্ষপাতিত্ব করছে। বলেন, প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সমর্থকদের পদায়ন করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। সমাবেশ শেষে মিছিল বের করে জামাতে ইসলাম। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে জিপিও 0 পয়েন্ট হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয় মিছিলটি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশে গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। এর ফলে জাতীয় রাজনীতিতে বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়। শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকে, আর মালিকরা আঙুল ফুলে কলা গাছে পরিণত হয়। তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে সব রাজনৈতিক দলগুলো সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বাড়বে। জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার ময়মনসিংহের প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, পূর্বে নির্বাচনগুলো ছিল ভুয়া, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অবাধ ও গ্রহণযোগ্য। জুলাই সনদ নিয়ে সব দলের একমত হওয়ার বিষয়েও তিনি বলেন, 15 অক্টোবর জুলাই সনদ সই করা হবে। আগামীকাল সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। শুক্রবার বিকেল 5টার দিকে রাজধানীর ল্যাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দেশবরেণ্য এই শিক্ষাবিদ 75 বছর বয়সী সৈয়দ মঞ্জুরুল ইসলামের গত 3 অক্টোবর সকালে হার্ট অ্যাটাক হয়। মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে তার মৃত্যু হয়। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি 1996 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 2018 সালে 21 পদক লাভ করেছিলেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মানবাধিকার কর্মী ও বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনো মাসাদো। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য মাসাদোকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোবেল শান্তি কমিটি। ভেনেজুয়েলার সংগ্রামী এই নোবেলজয়ী নিয়ে বিস্তারিত থাকছে শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতে সাহসী ও সংগ্রামী নারীর উদাহরণ হয়ে উঠলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাসাদো। এবারও অধরাই রয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল জয়ের স্বপ্ন। বৃহস্পতিবারও 8টি যুদ্ধ থামানোর জন্য নোবেলের দাবি করেছিলেন ট্রাম্প। ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের নেতা মারিয়া কোরিনা মাসাদো, আর সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভেনেজুয়েলার জনগণের জন্য কাজ করে নোবেল জয় করলেন। শুক্রবার বাংলাদেশ সময় বেলা 3টার দিকে নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। So the warmest congratulations to you, Maria.
Oh my God. Oh my God. Well, I have no words. মাসাদু ভেনিজুয়েলার একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের রূপান্তরে অক্লান্ত লড়াই করেছেন। নোবেল কমিটি বলছে সেজন্যই তিনি এ পুরস্কারের যোগ্য। গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে মাসাদু লাতিন আমেরিকায় সাহসী নাগরিক ও দৃঢ়তার এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন। একদিনই এ অসাধ্য সাধন করেননি তিনি, পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। মাসাদুর জন্ম 1967 সালে ভেনিজুয়েলায়। ইঞ্জিনিয়ারিং এবং ফাইন্যান্সে পড়াশোনা শেষ করে কিছুদিন ব্যবসায় কাটান। 1992 সালে তিনি অ্যাথেনিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এটি কারাকাসের পথশিশুদের কল্যাণে কাজ করে। 2010 সালে তিনি জাতীয় পরিষদে নির্বাচিত হন, গড়েন সর্বাধিক ভোটে জয়ী হওয়ার রেকর্ড। 2014 সালে স্বৈরশাসকরা তাকে পদচ্যুত করেন, তারপরও তাকে দমানো যায়নি। মাসাদু বিরোধী দল ভেন্টে ভেনিজুয়েলা নেতৃত্ব দেন। 2017 সালে প্রতিষ্ঠা করেন সই ভেনিজুয়েলা জোট, যা দেশের রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সব গণতন্ত্রপন্থী শক্তিকে একত্রিত করে। 2023 সালে তিনি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। প্রার্থীতা আটকে দিলে তিনি এডমানজো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন জানান। বিরোধীরা তখন সারা দেশে সংগঠিত হয়ে ফল প্রত্যাখ্যান করে, কিন্তু স্বৈরশাসকেরা ক্ষমতা আঁকড়ে ধরে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ভেনিজুয়েলায় গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন মাসাদো, আর এরই স্বীকৃতি মিলল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার প্রাপ্তির মাধ্যমে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে অনেক ফ্যাসিস্ট বুদ্ধিজীবী আছে যারা নানান ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়া বাজার এলাকায় বৌদ্ধবিহারে কঠিন শিবির দান উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ভালো আছে, আরও ভালো হবে। বিভিন্ন অপরাধে ফ্যাসিস্ট ও তাদের দোসররা ইন্ধন যোগাচ্ছে বলেও জানান তিনি। দুর্গাপূজা নিয়ে অপকর্মে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রাধানগর ইউনিয়নের রামদাস বিল পরিচিতি লাভ করেছে মিনি কক্সবাজার নামে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বিলে ভ্রমণের জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিনই সেখানে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। আর সে কারণেই জেলার বিনোদনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে এই বিলকে ঘিরে। প্রশাসনের সুদৃষ্টি পেলে পর্যটকদের জন্য এটি হতে পারে বিনোদনের অন্যতম একটি ক্ষেত্র। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি SM শাখওয়াত জামিল দোলনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রাধানগর ইউনিয়ন জুড়ে বিস্তৃত এই বিলটি রহনপুর পৌর এলাকা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। প্রতি বছর বর্ষার শুরুতে বিলের মাঝ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর দুই কূল ছাপিয়ে জলমগ্ন হয়ে ওঠে পুরো বিল, আর তখনই অপরূপ রূপে সাজে মিনি কক্সবাজার খ্যাত রামদাস বিল। একসময় গোমস্তাপুর উপজেলার সাথে পার্শ্ববর্তী নওগাঁ জেলার পোরশা ও সাপাহার উপজেলার মধ্যে নৌপথে সরাসরি যোগাযোগ ছিল, কিন্তু নাব্যতা সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেই পথ। বর্ষায় পানি বাড়লে মাঝে মধ্যে নৌযান চলাচল করে। পুনর্ভবা নদী পুনঃখনন করলে নওগাঁর সাথে আবারও চালু হতে পারে নৌ যোগাযোগ। রামদাস বিলে গ্রীষ্মকালে ধান চাষ হলেও বর্ষায় তা অন্যরূপ ধারণ করে। কৃষকদের সুবিধার্থে এরই মধ্যে বিলে কংক্রিটের সড়ক ও পুনর্ভবা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। বিলে যাওয়ার রাস্তাটির দুই পাশে রয়েছে পর্যটকদের বসার ব্যবস্থা। আমাদের মিনি সমুদ্র সৈকত কক্সবাজার মনে করে ঘুরতে আসলাম, ফ্যামিলি সহকারে এসেছি, খুব ভালো লাগছে। অনেকেই আসছে, আবার অনেকে আসবে ইনশাল্লাহ। এই জায়গাতে মিনি কক্সবাজার বলা যায় এটাকে। পানিতে হাঁটলাম, হাঁটতে অনেক ভালো লাগছে। ফ্রেন্ডস মিলে এসেছি, লেখাপড়া চাপ থেকে একটু রিল্যাক্স ফিল করার জন্য আমরা এই জায়গাটাতে আসছি। নৌকা ভ্রমণ করেছি, তারপরে পানিতে হাঁটলাম, অনেক ভিডিও করলাম, ছবি তুলেছি। আমি এখানে এসেছি, আমাকে অনেক ভালো লাগছে। আমার সাথে আমার আব্বু এসেছে, আর আমার আব্বুর স্কুলের কয়েকজন স্টুডেন্ট এসেছে। প্রথম এসেছি, খুব ভালো লাগছে। এদিকে মিনি কক্সবাজার খ্যাত রামদাস বিল ঘিরে অবকাঠামো উন্নয়ন করে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার আশ্বাস প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনীতিবিদেরও। সরকার বিভাগ কর্তৃক সাবমার্জিবল একটা রাস্তা করেছে, রাস্তাটা কিছু বাকি আছে অংশ, সেটাও আমরা দ্রুত করে দেওয়ার প্ল্যান করেছি। খুব দ্রুত এটা সম্পন্ন হবে। পাশাপাশি আমরা একটা ওই বিলের মধ্যে একটা ওয়াচ টাওয়ার করার একটা আমাদের প্ল্যান আছে। জনগণের ভালোবাসা নিয়ে
সামনের দিনগুলোতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে জনসাধারণের সার্বিক জীবনমান উন্নয়নের জন্য যা যা করণীয় তা করা হবে। রামদাস বিল খুব শিগগিরই পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা দর্শনার্থী সহ স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দেশে ফিরলেন ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানালেন ডক্টর ইউনূস। ধানের শীষ নিয়ে কিছু দলের টানাটানিতে ক্ষুব্ধ মির্জা ফখরুল। হুমকিতে কাজ হবে না, দেশে পিআর পদ্ধতির পরিবেশ নেই বলেছেন নেতারা। পিআর পদ্ধতি নিয়ে নভেম্বরেই গণভোট চায় জামাত। কয়েক উপদেষ্টা বিএনপির প্রতি পক্ষপাত করছে অভিযোগ নেতাদের। পিআর ছাড়া নির্বাচন নয় বলছে ইসলামী আন্দোলন। সব জল্পনা কল্পনা শেষে শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মানবাধিকার ব্যক্তিত্ব মারিয়া। অধরাই থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের স্বপ্ন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।